আপনি বলেন 91 সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানে শুধুমাত্র এরশাদ সরকারের পতন হয়েছে, তার সাথে তার মন্ত্রী পরিষদ, বাকি টোটাল জিনিসটা ইনট্যাক্ট ছিল। পুলিশ, আর্মি, বিচারপতি ও যত কিছু দেখেন সব ইনট্যাক্ট। সাজানো বাগানে আপনি নির্বাচন করেছেন। আর এবার কি হয়েছে? বাইতুল মালের খতিব পালায় গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে, বিচারপতিরা পালায় গেছে, পুলিশ পালায় গেছে, এরপরে যদি বলে আর্মির জেনারেল পালায় গেছে, তো কিছুদিন আগে ডিআইজি পালায় গেছে। তারপরে যখন নাহিদ বলে আমার কাছে মনে হয় যে অন্তত গুড বুকে থাকি, যাতে পরবর্তী সরকার ক্ষমতা এসে আমারে না ধরে। কেউ বলে অথর্ব, কেউ বলে সুদখোর, কেউ বলে এনজিও সরকার। আমি কোনোটাই আমলে নিচ্ছি না, কোনোটা উড়িয়েও দিচ্ছি না, কিন্তু বলতে পারছেন। এই যে বলতে পারছেন, তখন আপনি বুঝছেন যে আপনার জন্মের পরে 12 বছর স্বাধীনতা ছিল না। ইনশাআল্লাহ তাআলা আবার সামনে নির্বাচন হচ্ছে, নির্বাচন পরে টের পাবেন যে আপনি এই 1 বছর যেভাবে এনজয় করেছেন সেখানে যাবেন, নাকি পিছের 12 বছরে যাবেন। সেটাই জানতে চাই পরবর্তীতে কেমন হবে, সেটা আপনারা দেখবেন। কিন্তু আমি আশা করি যে আপনি এই 1 বছর যেভাবে ছিলেন সেভাবে থাকেন। কারণ বাংলাদেশ সবাই থাকতে পারে। ওই যে কি বলে ফ্রিডম অফ স্পিচ বলে একটা কথা। ফ্রিডম অফ স্পিচ সবসময় বাংলাদেশে কেন, সারা পৃথিবীতেই থাকে, বাট ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা সেটা দেখবেন। এইবার আসেন আপনার এই একটা কথা বলছে যে কি বলে, ওই যে ও কিছু কথা বলেছে, হ্যাঁ তাহসিন রিয়াজ কথা বলছে যে 91-এর মতো নির্বাচন হবে। নাহিদ ইসলাম বলেছে। হ্যাঁ নাহিদ ইসলাম বলেছে ভালো কথা। আমি ওদেরকে ইনফ্যাক্ট তারা বয়সে আমার ছোট হইলেও আই রেসপেক্ট দেম, কারণ তারা একটা বিশাল নেতৃত্ব দিছে 1 নম্বর। 2 নম্বর, তারা দল গঠন করেছে, তাদের বয়স সবার 25-এর ঊর্ধ্বে। সংবিধান বলতে 25 হইলে এমপি হইতে পারবে, এমপি হলে সে মন্ত্রী হইতে পারে। সুতরাং আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, বাট কাছে যখন আসে হয়তো ছোট ভাইয়ের মতো ট্রিটমেন্ট করি। কিন্তু ইনফ্যাক্ট তারা শ্রদ্ধা পাও না, যেহেতু সে পার্টি, এবং তারা পার্টির পক্ষে যখন কথা বলে আমরা তখন তাদেরকে বেয়াদব বলি। কীরকম আমি বলি, ও আমার সামনে আছে বলে তা না। আমাদের সন্তান যার বয়স 25, 26, 27, সে যখন আমাকে অ্যাডভাইস দেয় আমি একাগ্র চিত্তে গ্রহণ করি এবং অন্যের কাছে গিয়ে বলি মাই সান ইজ ভেরি ট্যালেন্টেড। কিন্তু অন্যের ছেলে যখন আমাকে বলে তখন বলি তুমি এত বেশি বোঝো কেন, তারপরে বুঝাইতে চাইলে বলি তুমি ইসরে পাকা। দ্যাট ইজ আওয়ার কমন প্র্যাকটিস। সুতরাং তাদেরকে আমরা নেতা হিসেবে অ্যাকসেপ্ট করি নাই, এটা আমাদের সবচেয়ে বড় বদান্যতা। আর এটার অন্যতম কারণই হলো যাদের বয়স 60-65 ঊর্ধ্বে উঠে গেছে, ওদের একটাই থিওরি, ওরা মনে করে ওরাই সব। ইটস রং, এখান থেকে সরে আসতে হবে। কিন্তু ওরা যে বলছে 91-এর মতো নির্বাচন হবে, আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় বিপ্লব ব্যর্থ হয়েছে বা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, ওদের ভিতরে ভয় কাজ করে। এখন কোন আমি বলছি ভয় কাজ করে, কারণ হাসনাত আব্দুল ইতিমধ্যে বলছে অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্ররাই নিয়োগ দিয়েছে বলেছে। ঠিক আছে, আমি মানলাম তো। হাসনাত আব্দুল অলরেডি বলতেছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করতেছি। হাদি মারা গেছে বিকজ তাদের যে থিওরিটা, তাদের যে কনসেপ্টটা, ইটস এ নিউ কনসেপ্ট হুইচ ইজ নট অ্যাকসেপ্টেড বাই এনি অফ দ্য পার্টি যারা পাওয়ারে ছিল। যে 2টা পার্টি পাওয়ারে ছিল তাদের কেউ তাদেরকে অ্যাকসেপ্ট করে নাই, এবং আজকে তারা ভীত সন্ত্রস্ত। আর যে কথাটা বলছে শুধুই ভয় বলছে। কেন বলি, 91 সালে নির্বাচন হইল আপনার ইন্ডিয়ার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, শাহাবুদ্দিন সাহেবের অধীনে। আপনি বলেন 91 সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানে শুধুমাত্র এরশাদ সরকারের পতন হয়েছে, তার সাথে তার মন্ত্রী পরিষদ, বাকি টোটাল জিনিসটা ইনট্যাক্ট ছিল। পুলিশ, আর্মি, বিচারপতি ও যত কিছু দেখেন সব ইনট্যাক্ট। সাজানো বাগানে আপনি নির্বাচন করেছেন। আর এবার কি হয়েছে? বাইতুল মালের খতিব পালায় গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে, বিচারপতিরা পালায় গেছে, পুলিশ পালায় গেছে, এরপরে যদি বলে আর্মির জেনারেল পালায় গেছে, তো কিছুদিন আগে ডিআইজি পালায় গেছে। তারপরে যখন নাহিদ বলে আমার কাছে মনে হয় যে অন্তত গুড বুকে থাকি, যাতে পরবর্তী সরকার ক্ষমতা এসে আমারে না ধরে, এবং আমি স্বীকৃতি দিচ্ছি যে হ্যাঁ একটা সুন্দর নিরপেক্ষ, এটা কিছুই না। সেটি নাহিদ বলেছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে বললেন যে তারা জীবনে ঝুঁকি নিয়ে নির্বাচন করছেন, কেন এই মন্তব্যটা? তাহলে মন্তব্যটা ওই যে হাদির পরিণতি দেখছে, প্লাস আপনি বিপ্লবকে অ্যাকসেপ্ট করে নাই, বিপ্লব 0 হয়ে গেছে, সুতরাং সেই কারণে বলছে। বাট আমি জানি না, কিন্তু 91-এর মতো নিরপেক্ষ নির্বাচন হবে একটা এমন একটা কথা বলছে, তাহলে আরো একটা প্রসঙ্গ আনতে হবে। এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো আপনার সাথে আমি, কিন্তু আপনার কাছে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি সম্প্রতি আমরা যেটি দেখতে পাচ্ছি যে মোমেন সাহেব নিয়ে একটা কথা বলতে চাই। তার যে একটা বক্তব্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, সেখানে 5 আগস্টের পর তিনি 8 মাস বাংলাদেশে ছিলেন, তারপর তিনি পালিয়েছেন। তিনি নিজে বলছেন বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ হচ্ছে, লেখালেখি করছেন একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য। তো এটি কি করে সম্ভব? তিনি কি করে 8 মাস পর পালালেন? এটি নিয়ে কি বলবেন আপনি? আমি এটা দেখছি এবং মনোযোগ সহকারে খোটায় দেখছি। কারণ কি, কথা বলতে হবে তো। উনি বলছেন আমি 8 মাস পরে পালাইছি, এবং উনি বলছেন উনি পালাইছেন কিভাবে। উনি বলছেন উনি 6বার সিম বদল করছেন, উনি বলছেন উনি 4-5টা বাসা বদল করেছেন।
সিম বদল করেছেন, বাসা বদল করেছেন, ওনার মাথার যে আলগা চুল সেটা সরিয়ে ফেলেছেন, উনি সুন্দর দাড়ি রেখেছেন, তবে তার ভিতরে একটা ইনোসেন্স ভাব আছে দেখে চেহারার গ্লেজটা এখনো মোটামুটি আছে। এবং উনি বলছেন যে আমার ওয়াইফ সবগুলা করেছে, এবং কিভাবে করেছে ফাইনালি তাকে অ্যাঙ্কার বারবার প্রশ্ন করছে কিভাবে করলেন, বলল প্রশাসনের লোকজন আমাকে সহযোগিতা করছে। তাহলে 5 আগস্টের 8 মাস পরেও যখন প্রশাসনের লোক পতিত সরকারের লোকরে দেশ থেকে পালানোর জন্য সহযোগিতা করে, 8 মাস তো থাকবার জন্য করলো, তারপরে পালাতে সহযোগিতা করলো, তাহলে আপনি বুঝেন তাহলে নাহিদ যে কথাটা বলছে শুধুই বাঁচার জন্য, 1 নম্বর। 2 নম্বর, উনি পাশাপাশি আরো একটা কথা বলছে, এটার মানে হচ্ছে যে প্রশাসন যাচ্ছে তাই। আরেকটা কথা বলছেন যে আমি এখানে কিন্তু একেবারে বসে নেই, আমরা বিভিন্ন সংস্থার সাথে শুধুই না যে আওয়ামী লীগ বেস যদি নির্বাচন হয় সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না এবং ইনক্লুসিভ নির্বাচন দাবি আমার কাছে লেখালেখি সে অলরেডি বলছে, আমি বিদেশি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সংস্থার কাছে লিখছি এবং আমরা এই বিষয়টা নিয়ে, তার মানে মনে হচ্ছে এই নির্বাচন যত স্মুথলি করে ফেলুক না কেন কিংবা রক্তাক্ত ইলেকশন যে ইলেকশনই হোক, যারাই ক্ষমতায় যাবেন, আমার কাছে এই মোমেন সাহেবের বক্তব্যটাই মনে হচ্ছে যে ইলেকশনের পরপর বলতে যে পরের দিন তা নয়, হয়তো অল্প সময়ের মধ্যে এই দাবিটা হয়তো ত্বরান্বিত হতে পারে। কেননা ইতিমধ্যে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কিন্তু বলতে গেলে সবাই মুখ বন্ধ রাখছে, কেউ বিরোধিতাও করে না আবার প্রকাশও করে না ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার। কারণ ইনক্লুসিভ নির্বাচন এই মুহূর্তে যদি কোনো দল দাবি করে, দায়িত্বশীল কোনো দল যদি দাবি করে হ্যাঁ না ইনক্লুসিভ নির্বাচন ছাড়া আমরা নির্বাচনে যাব না, আর যদি সরকার অ্যালাউ করে ফেলে তাহলে কিন্তু তারাই বাটে পড়বে। কাজে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলছে না। বাট আলটিমেটলি মোমেন সাহেবের কথা আমার মনে হচ্ছে যে এই প্রশাসন যখন তারা 8 মাস পরে আমি নিশ্চিত করে বলতে পারি এই প্রশাসন তাদেরকেও সহযোগিতা করতে থাকবে। সকল মতের মানুষরা একটা ব্যাপার জানে যে আগামীর বাংলাদেশের যে সংকট, এই সংকটকে যদি আপনি দূরীভূত করতে চান, এই সংকটকে যদি মিটিগেট করতে চান, আপনাকে একটা ক্রেডিবল, একটা অ্যাকসেপ্টেবল এবং একটা ভালো ইলেকশন আপনাকে করতে হবে। উইদাউট দিস আপনার কিন্তু আর কোনো সেকেন্ড ওয়ে আউট নাই। এটা নতুন করে বলার কিছু নাই যে বিগত ফ্যাসিস্ট শাসন আমলে আমরা যে গণমাধ্যমের যে অবস্থা দেখেছি, শেকল পড়া যে অবস্থা দেখেছি, জরাজীর্ণ যে অবস্থা দেখেছি, এবং একেবারে ফুল কন্ট্রোলড একটা মিডিয়া আমাদের কাছে সবসময় আমরা পেয়েছি। কারণ কোনো ধরনের সঠিক তথ্য আমাদের কাছে কখনোই আসে নাই ডিরেক্টলি, আমরা সোশ্যাল মিডিয়া নির্ভর ছিলাম। সোশ্যাল মিডিয়া থেকেই আমরা আসলে নিউজগুলো পেয়েছি, নিউজগুলো আমরা জেনেছি। এবং আপনি দেখবেন যে বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রক্রিয়াকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গণমাধ্যমকে কমপ্লিটলি কন্ট্রোল করার যে প্রবণতা, সেই প্রবণতাটা আমরা বিগত সরকার, বিগত ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমকে আমরা হতে ইভেনচুয়ালি আপনি দেখবেন যে আজকে তারেক রহমান দেশে ফিরেছেন, কথা বলছেন, যখন তিনি প্রবাস জীবনে ছিলেন তাকে জোর করে যেভাবে করে দেশ থেকে বাইরে পাঠানো হয়েছে, তার কথা পর্যন্ত প্রচার করা। আমার একটা স্মৃতি মনে পড়ে, কোন এক মিডিয়া কর্মীকে আমি বলতে শুনেছিলাম আর কি, তিনি তার চ্যানেলে তারেক রহমানের একটি ক্লিপ চালিয়েছিলেন ওই তার আমলে আর কি, খুনি ফ্যাসিস্ট হাসিনার আমলে, 21 টিভি। সেই সাংবাদিককে, তার সাংবাদিকের পরিবারকে এবং তার যে অর্গানাইজেশন, দ্যাট মিনস তার যে চ্যানেল, এহেন কোনো পন্থা নেই যে পন্থায় তাদেরকে আক্রমণ করা হয়নি, তাদেরকে হামলা মামলা এবং তাদেরকে সর্বোচ্চ লেভেলের জুলুমের শিকার তাদেরকে হতে হয়েছে। কাজেই দেখেন দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট সিনারিও। আমরা 5 আগস্টের পরবর্তী যে সময়টাতে আমরা এসে উপনীত হয়েছি, দেখেন একটা ব্যাপার আমি বলতে পারি যে গণমাধ্যম এখন আসলে এ যাবৎকালের সর্বোচ্চ স্বাধীনতাটা উপভোগ করছে। তারা সমালোচনা করতে পারছে, তারা যে কাউকে নিয়ে যে কোনো কিছু লিখতে পারছে। ক্রেডিবল জার্নালিজম কতটুকু হচ্ছে সেটা নিয়ে আসলে ডাউট আছে, বাট তারা বলতে পারছে, তারা ইভেনচুয়ালি দেখেন আমরা ইভেনচুয়ালি টক শোতে বসে তো সমালোচনা করছি, আমরা বিএনপির অবারিত সমালোচনা করছি, আমরা আদার পলিটিক্যাল পার্টিসগুলো সমালোচনা করছি। কাজে আমার কাছে মনে হয় না যে কোনো ধরনের সেন্সরশিপ এখন আর আগের মতন আছে। পার্থক্য একটা আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো পার্থক্য দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আমি আরেকটু কথা বলতে চাই, সেটি হচ্ছে আজকে নাহিদ ইসলাম বলেছেন যে 71-এর মতো নির্বাচন হবে, 91-এর মতো নির্বাচন হবে। এটা আসলে বেসিকটা কি বা এর আসলে সিম্পটমটা কি? কেন 91-এর মতোই একটি ভালো নির্বাচন হবে কি বলতে বোঝাচ্ছেন তিনি? জি, এটা একেবারেই, যদি আপনি বাংলাদেশের বিগত সময়কার নির্বাচনগুলোর দিকে তাকান, আপনি 2008 সালের নির্বাচন নিয়েও বিএনপির পক্ষ থেকে ওই সময়টাতে মিশ্র প্রতিক্রিয়া ছিল এবং তারা সুপ্ত ইঞ্জিনিয়ারিং কথা 2008 সালের ইলেকশনকে কিন্তু তারা ওই সময়টাতে বলেছেন। এবং
আপনার 91 এর যে ইলেকশন, এখানে আমার অনেক শ্রদ্ধার সিনিয়ররা আছেন, তারা ওই সময়টাতে ছিলেন, তারা আরো ভালো বলতে পারবেন। 91 এর ইলেকশনকে মানে এখন এ যাবৎকালের অনেক বেশি যদি ক্রেডিবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখেন বা অ্যাকসেপ্টেন্সের ভিউ পয়েন্ট থেকে দেখেন, 91 ইলেকশনকে কনসিডার করা হয়। এবং 91 ইলেকশনে আপনি দেখবেন যে তখন বিএনপিও আসলে 1/3 মেজরিটি পায়নি, 140 সিটস হচ্ছে তারা অকুপাইড করেছিলেন। পরবর্তীতে জামাত ইসলামের সমর্থনে 19টা সিট, 18টা সিট জামাত ইসলামের ছিল, সেই সমর্থনে তারা সরকার গঠন করে। সেখানে আওয়ামী লীগের 40টা প্লাস মাইনাস সিট ছিল। তো সব মিলে এই ইলেকশনটাকে ইলেকশন যতগুলো হয়েছে অ্যামং দি ইলেকশনস, এই ইলেকশনটাকে ক্রেডিবল এবং অ্যাকসেপ্টেবল ইলেকশন হিসাবে আমরা ধরি। কাজে সেই ইলেকশনটাকে তিনি রেফারেন্স করেছেন, এটা একটা পলিটিক্যাল রেটরিক, এটা একটা উদাহরণ হিসাবে তিনি এখানে পেশ করেছেন। এবং দেখেন, আমার কাছে মনে হয় যে বিষয়টা আপনি, যে প্রশ্নটা আপনি করেছেন, এটা যদি অ্যাকচুয়াল উত্তরটা আমি আপনাকে দেই, বাংলাদেশে এখন সকল দল, সকল মতের মানুষরা একটা ব্যাপার জানে যে আগামীর বাংলাদেশের যে সংকট, এই সংকটকে যদি আপনি দূরীভূত করতে চান, এই সংকটকে যদি মিটিগেট করতে চান, আপনাকে একটা ক্রেডিবল, একটা অ্যাকসেপ্টেবল এবং একটা ভালো ইলেকশন আপনাকে করতে হবে। উইদাউট দিস আপনার কিন্তু আর কোনো সেকেন্ড মানে ওয়ে আউট নাই। কাজেই ইলেকশনকে ভালো করার জন্য আমরা আমাদের মতন করে সমালোচনা জারি রেখেছি, আমরা আমাদের মতন করে কথা বলছি, আমরা আমাদের মতন করে আমাদের অভিযোগ, আমাদের অনুযোগ, আমাদের কষ্ট